দর্শক আমন্ত্রণ সকাল ৯টার নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত ৩ দিন ধরে একই রকম রয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে এবং আপাতত এখানেই চলবে। শনিবার রাত ৯টার পর এভারকেয়ার হাসপাতাল ফটকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। খালেদা জিয়ার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ তথ্য জানাতে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় দেশের চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাজ্য, সৌদি আরব, চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে। তাদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতে এখানে তার চিকিৎসা অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। সার্বক্ষণিকভাবে এই চিকিৎসার ব্যাপারে সর্বোত্তম সহায়তা এবং ওনার চিকিৎসার ব্যাপারে শুধু বললেই হবে না যে দেশের মানুষ, দেশের বাইরে অনেক রাষ্ট্রপ্রধান, অনেক সরকার প্রধান, অনেক দেশ তাদের উৎকণ্ঠার কথা তারা প্রকাশ করেছে। হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কয়েদি মোহাম্মদ তানভীর মাহমুদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি হলমার্ক কেলেঙ্কারির মামলায় কারাভোগ করছিলেন। শনিবার রাত 10:30টার দিকে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কারা অধিদপ্তরের AIG মোহাম্মদ জান্নাতুল ফরহাদ এই তথ্য নিশ্চিত করে জানান, দুপুরে অসুস্থতা বেড়ে গেলে হলমার্ক গ্রুপের MD তানভীর মাহমুদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেকে নেওয়া হয়। দুপুর 1:35 তাকে কারাগার থেকে হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হয়। পরে বিকেল 4টায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের নির্দেশে তাকে এক্সট্রা বেড 19 নম্বরে রাখা হয়েছিল। হাসপাতালের ভর্তির পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে শনিবার রাত 10:30টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারা কর্তৃপক্ষ জানায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের VP সাদিক কায়েম বলেছেন, যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করছে সেসব কালচারাল ফ্যাসিস্টদের দায় মুক্তি দিলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। নতুন বাংলাদেশে কালচারাল ফ্যাসিস্টদের শত্রু হিসেবে শনাক্ত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জুলাই স্মৃতি সাবিপ্রবি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন সাদিক কায়েম। গত 16 বছর বাংলাদেশে খুনি হাসিনাকে সেবা কায়া করার মাধ্যমে বাংলাদেশকে টকার রাষ্ট্রে পরিণত করছে। এখানকার মানুষের কোনো অধিকার ছিল না। গুম, খুন, আয়নাঘর, বিচারিক হত্যাকাণ্ড, এক্সট্রাজুডিশিয়াল কিলিং থেকে শুরু করে প্রতিটি ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা গণরোগ, গ্যাস্ট্রো কালচার, টর্চার সেল, র্যাগিং কালচার এভাবে শিক্ষার্থীদের সকল সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছিল। গত 16 বছরে অসংখ্য আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো আছে, তারাও আন্দোলন করেছে 13 সালে, 14 সালে, কিন্তু এই আন্দোলনগুলো সফল হয় না, সর্বদলীয় হয় না। যখনই আন্দোলন সফলতার ধার টানতে যায়, তখন এই ব্রিটিশদের যে রেখে যাওয়া পলিসি, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, সেই পলিসির মাধ্যমে আন্দোলনটাকে ব্যর্থ করে দেওয়া হয়েছে। আপনাদের মনে থাকে 13 সালে অসংখ্য আন্দোলন হয়েছে এবং পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে রাজনীতি করার কারণে আমাদের আরো বেশিরভাগ বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামী সহ সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশে প্রায় 2.5 লাখ থেকে 3 লাখ সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা। আজ রোববার এই সমাবেশকে ঘিরে প্রায় সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন তারা। শনিবার দুপুরে সমাবেশস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান জামায়াত ইসলামীর রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং এর উপরে গণভোট অনুষ্ঠান সহ 5 দফা দাবিতে আন্দোলনরত 8 দলের যে বিভাগীয় শহরে সমাবেশের শুরুতেই 30 নভেম্বর রাজশাহীতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমাদের প্রস্তুতি মোটামুটি শেষ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং গণভোট অনুষ্ঠান সহ 5 দফা দাবিতে আন্দোলনরত 8 দলের রাজশাহীর এই মাদ্রাসা মাঠে বিশাল রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
আমাদের প্রস্তুতি মোটামুটি শেষ। আমরা আজকে জাস্ট আগের দিন চট্টগ্রামের মিরসরে ফের গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকা থেকে 6টি গরু চুরি হয়েছে। এর আগে গত 28 নভেম্বর রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর এলাকা থেকে একসঙ্গে 8টি গরু চুরি হওয়ার ঘটনা ঘটেছে। খোঁজ নিয়ে জানা গেছে শুক্রবার রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড ছত্তরুয়া গ্রাম থেকে 6টি গরু চুরি হয়। প্রান্তিক কৃষক জামাল উদ্দিনের 2টি, নুরুল মোস্তফার 1টি, নিজামুদ্দিনের 1টি ও মুসলিম উদ্দিনের 2টি গরু নিয়ে গেছে চোর। ভুক্তভোগী মুসলিম উদ্দিন জানান 3 ভাইয়ের 5টি গরু একসঙ্গে ছিল। রাত 1টার দিকেও গোয়াল ঘরে গরু ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে গরু নেই। চুরি হওয়া গরুর মূল্য প্রায় 8 লাখ টাকা। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে টানা বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। চলমান দুর্যোগে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে ওঠায় শনিবারের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে। শ্রীলঙ্কায় এই দুর্যোগে এখন পর্যন্ত 132 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। এছাড়া নিখোঁজ রয়েছে আরও 176 জন। ডিএমসি জানায় ঘূর্ণিঝড়জনিত বন্যা ও ভূমিধসে 15,000-এরও বেশি বাড়িঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে 77,000-এর বেশি মানুষ। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী মাঠে নামানো হয়েছে। শ্রীলঙ্কায় প্রায় 1/3 এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। পানি শোধনাগার প্লাবিত হওয়ায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ইন্টারনেট সংযোগও অচল হয়ে পড়েছে বহু অঞ্চলে। শ্রীলঙ্কার ইতিহাসে 2017 সালের পর এটি সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ। এই সময় বন্যা ও ভূমিধসে 2 শতাধিক মানুষের প্রাণহানি হয়েছিল। আর 2003 সালের ভয়াবহ বন্যায় মারা গিয়েছিল 254 জন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। একটা সময় মনে হচ্ছিল সহজেই জিতে যাবে বাংলাদেশ। সেখান থেকে শেষ দিকে এসে জমে ওঠে ম্যাচ। মোহাম্মদ সাইফুদ্দিন দারুণ ব্যাটিংয়ে সেই শঙ্কা দূর করে দিলেন। শেষ ওভারে দারুণ এক জয় পেল লিটন দাসের দল। চট্টগ্রামের সিরিজের দ্বিতীয় টি-20তে আয়ারল্যান্ডকে 4 উইকেট আর 2 বল হাতে রেখে হারিয়ে 3 ম্যাচ সিরিজে 1-1 সমতা ফিরিয়েছে টাইগাররা। প্রথমে ব্যাট করে 6 উইকেটে 170 রান তুলেছিল আয়ারল্যান্ড। জবাবে 19.4 ওভারে 6 উইকেটে 174 করে বাংলাদেশ। 171 রানের লক্ষ্যে উড়ন্ত সূচনা করেন পারভেজ হোসেন ইমন, কিন্তু তার সঙ্গী তানজিদ তামিমকে ফিরতে হয়েছে হতাশা নিয়ে। 16 বলে 26 রানের উদ্বোধনী জুটি ভাঙে ইমনের সঙ্গে তামিমের ভুল বোঝাবুঝিতে। 10 বলে 7 করে বোলার ম্যাকার্থির সরাসরি থ্রোতে ফেরেন তামিম। এর আগে চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। 2 প্রান্ত থেকে স্পিন দিয়ে আক্রমণ শুরু করেন অধিনায়ক লিটন দাস, তবে বাজিমাত হয়নি। শেখ মেহেদী আর নাসুম আহমেদের প্রথম 2 ওভার থেকে 27 রান তুলে নেয় আইরিশরা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির